ইরান যুদ্ধ সারা বিশ্বকে প্রবলভাবে নাড়িয়ে দিয়েছে। কেবল যে জ্বালানি তেলের সংকট তৈরি করেছে তাই নয়, ব্যবসা বাণিজ্যে অনিশ্চয়তা তৈরি করেছে, মানুষের দৈনন্দিন জীবনযাত্রাকে ব্যাহত করতে শুরু করেছে। জীবনযাত্রা সামনের দিনগুলো কিভাবে কাটবে সেই ব্যাপারেও এক ধরনের অনিশ্চয়তা তৈরি করেছে। জিনিসপত্রের দাম হু হু করে বাড়তে শুরু করেছে। কানাডাও কিন্তু এই অবস্থা থেকে একেবারেই বাইরে নয়। ইরানের যুদ্ধের প্রতিক্রিয়া কেবল অন্য দেশে হবে, কানাডাতে হবে হবে না, এরকমটি ভাববার কোনো কারণ নেই। দর্শক, আজ সোমবার 20 এপ্রিল স্ট্যাটিস্টিক্স কানাডা তার প্রতি মাসের যে ইনফ্লেশন রিপোর্টটি প্রকাশ করে, কনজিউমার প্রাইস ইন্ডেক্সের যে রিপোর্টটি প্রকাশ করে সেটি প্রকাশ করেছে। তাতে দেখা যাচ্ছে মার্চ মাসে তার আগের বছরের তুলনায় মুদ্রাস্ফীতির হার, ইনফ্লেশন দাঁড়িয়েছে 2.4%। ঠিক এক মাস আগে ফেব্রুয়ারি মাসেও এই হারটি ছিল 1.8%। 1.8% থেকে ইনফ্লেশনের হার বেড়ে 2.4% এসে দাঁড়িয়েছে। এই রেজাল্টটি দেখে, নাম্বারটি দেখে আমরা কি খুব বেশি উদ্বিগ্ন হব? হ্যাঁ, উদ্বিগ্ন হবার কারণ অবশ্যই আছে। তবে বিশ্লেষকরা, অর্থনীতিবিদরা আমাদেরকে আশ্বস্ত করছেন যে হেডলাইন সিপিআই, কনজিউমার প্রাইস ইন্ডেক্স, হেডলাইন ইনফ্লেশনের যেই নাম্বারটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু যদি আমরা কোর ইনফ্লেশন রেট আমরা সেদিকে তাকাই, সেই ক্ষেত্রে এখনও খানিকটা স্বস্তিতে থাকবার মতো অবস্থা আছে। কারণ এই ইনফ্লেশন রেটটার যে জাম্পটা হয়েছে, সে জাম্পটা হয়েছে মূলত জ্বালানি তেলের বা জ্বালানি খাতের মূল্যবৃদ্ধির কারণে, বিশেষ করে গ্যাসোলিনের মূল্যবৃদ্ধির কারণে। কানাডাতে এক মাসেই গ্যাসোলিনের ইনফ্লেশনটা, মূল্যবৃদ্ধিটা ঘটেছে 21.2%। বিশ্লেষকরা হিসাব করে দেখেছেন যে যদি এই গ্যাসোলিনের দামটাকে বাইরে রাখা যেত, মানে কনজিউমার প্রাইস ইন্ডেক্স যেভাবে ক্যালকুলেট করা হয়, যেসব প্রোডাক্টগুলোর টোটাল কস্টিংটাকে ধরে হিসাব করা হয়, সেই হিসাব থেকে যদি গ্যাসোলিনের প্রাইসটাকে বাইরে রাখা যেত, তাহলে হয়তো মার্চ মাসের সিপিআই বা কনজিউমার প্রাইস ইন্ডেক্স বা ইনফ্লেশন হারটা হতো 2.2%। আর ফেব্রুয়ারি মাসে যেটা 1.8% ছিল, সেটা হতো 2.4%। যাই হোক, কিন্তু এখন এই যে 2.4%-এ দাঁড়িয়েছে, এটিকেও কিন্তু আমাদের বিশ্লেষকরা বলছেন যে তারা ফোরকাস্ট করেছিলেন যে এবার আসলে 2.6% হবে। ফলে তাদের যে ফোরকাস্ট, সেই ফোরকাস্টের চাইতেও কম হয়েছে 2.4%। কিন্তু সামনের দিনগুলোতে কি হবে? এই যে গ্যাসোলিনের দাম এক মাসেই প্রায় 21%-এর বেশি বেড়ে গেছে, যেটা কাইন্ড অফ একটা সাম্প্রতিক সময়ের মধ্যে একটা হাইয়েস্ট জাম্প। সামনের দিনগুলোতে কি হবে? বিশ্লেষকরা বলছেন সেটি ডিপেন্ড করবে ইরান যুদ্ধ কতদিন চলে, এই যে সাপ্লাই চেইনের যে ডিসরাপশনটা হচ্ছে সেটি কতদিন চলে। ফলে সেগুলোর উপর ডিপেন্ড করবে সামনের দিনগুলোতে ইনফ্লেশনের হার কি হবে। ব্যাংক অফ কানাডার চিফ ইকোনমিস্ট ডগ পোর্টার, তিনি আজই সকালে, মানে ইনফ্লেশন রেটটা পাবলিশড হওয়ার পরপরই তিনি তাদের যারা, মানে ব্যাংক অফ কানাডার যে ইনভেস্টররা, তাদের কাছে যে একটা পার্সোনাল নোট পাঠিয়েছেন, সেখানে তিনি সবাইকে সতর্ক করে দিয়েছেন যে এপ্রিল মাসে এই হারটা 3%-এ উঠতে পারে, কিংবা 3%-এ ছাড়িয়ে যাবে। অন্যান্য ইকোনমিস্টরা তারাও মনে করছেন যে সামার পর্যন্ত ইনফ্লেশনের হার বাড়তে থাকবে। এন্ড অফ দ্য ইয়ার, বছর শেষে হয়তো এই ইনফ্লেশনের হারটা আরেকটু কমতে থাকবে। এখন এই যে জ্বালানি তেলের মূল্যের কারণে আমরা যদি ইনফ্লেশনের হারটা বা সিপিআই হেডলাইন ইনফ্লেশন রেটটা এতটা বেড়ে গেছে, আমরা যদি সেদিকে একটু তাকাই, তাহলে আমরা দেখি যে এবছরের মার্চ মাসে গত বছরের মার্চ মাসের তুলনায়, এই হিসাবটা করা হয় এক বছর থেকে আরেক বছরের ঠিক একই সময়ে, 3.9% বেড়েছে। আবার ফেব্রুয়ারি মাসে 9.3% কমে গিয়েছিল। সো গত বছরের একই সময়ের তুলনায় এই বছরে এসে গ্যাসোলিনে প্রায় 5.9% বেশি মূল্য পরিশোধ করতে হয়েছে কনজিউমারদের। আর মাস টু মাস, মানে ফেব্রুয়ারি থেকে মার্চের যে বৃদ্ধি, সেটা তো উল্লেখ করেছি, 21.2%। তবে অন্যান্য যে কম্পোনেন্টগুলো আছে, বিশেষ করে খাদ্য বা
অন্যান্য সেই জায়গাগুলোতে একটু স্বস্তির আছে যে এখন পর্যন্ত সেখানে ইম্প্যাক্টটা খুব বড় হয়নি। খাদ্যের দাম 4.4% বেড়েছে, সেটি আগের মাসের তুলনায় সামান্য বাড়তি। তবে একটা বড় জাম্প হয়েছে সবজির, মানে ফ্রেশ সবজি তাদের, সেটি 7.8%, কারণ ট্রান্সপোর্টেশনের কস্টটা বেড়েছে এবং অনেক দূর থেকে সবজি আসে বা অন্যান্য মানে ফুড প্রোডাক্টগুলো আসে, সেই কারণে তার একটা ইম্প্যাক্ট হয়েছে। কিন্তু ইকোনমিস্টরা বা বিশ্লেষকরা তারা এখনও অন্যান্য কম্পোনেন্টগুলো বা কোর ইনফ্লেশনের যেই বৃদ্ধির যে হারটা, সেইটিকে এখনও স্বস্তিদায়ক মনে করছেন। কিন্তু আমরা যদি ব্যাংক অফ কানাডার যেই থ্রেশহোল্ড, তাদের যে চাহিদা, সেদিকে তাকাই, কারণ সেদিকে তাকাতেই হয়, এর সঙ্গে ব্যাংক ঋণের যে সুদের হার, ইন্টারেস্ট রেট, তার একটা সম্পর্ক আছে। এবং বলে রাখি, আগামী 29 এপ্রিল ব্যাংক অফ কানাডার পরবর্তী ইন্টারেস্ট রেট ঘোষণার তারিখ রয়েছে। এখন এই ইনফ্লেশনের দিকে সবাই তাকিয়ে থাকে যে আসলে ব্যাংক অফ কানাডার অ্যানাউন্সমেন্টটা কী হবে, এবং ব্যাংক অফ কানাডাও এই ইন্টারেস্ট রেটের দিকে তাকিয়ে থাকে। তারা কেবলমাত্র যে হেডলাইনটা দেখে, যেটা আমরা এখন বলছি 2.4% বলছি, তারা যে কেবল এই হেডলাইনটার দিকে তাকায় তা না, তারা কোর মানে একদম ভেতরকার ইন্টারনাল ফ্লোটা, প্রাইস মুভমেন্টটা, সেটা দেখে। এখন ইকোনমিস্টরা বলছেন সেই মুভমেন্টটা এখনও মানে একেবারে অস্বস্তিকর না। কিন্তু ব্যাংক অফ কানাডার যেই থ্রেশহোল্ড, সেটা হচ্ছে 2%। ফেব্রুয়ারি মাসে আমরা সেই থ্রেশহোল্ডের নিচে ছিলাম 1.8%-এ, এবার আমরা সেখান থেকে আবার একটু বেড়ে 2.4%-এ এসেছি, মানে তার থ্রেশহোল্ডটা আমরা ছাড়িয়ে গেছি। সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় ইকোনমিস্টরা, বিশ্লেষকরা কেউ আশা করছেন না যে 29 এপ্রিল কেন্দ্রীয় ব্যাংকের যে ইন্টারেস্ট রেটের ঘোষণার তারিখ আছে, এই সময়টা তারা কোনো ধরনের ইন্টারেস্ট রেট কাটের কোনো ঘোষণা দেবেন, সে আশা কেউ করছেন না। তবে প্রত্যেকেই মনে করছেন, হোয়াট এভার দ্য সিনারিও ইজ, তারা এখন যে 2.25%-এ ব্যাংক ঋণের সুদের হারটা আছে, সেই জায়গাটায় অপরিবর্তিতই থাকবে বলে মোস্ট অফ দ্য ইকোনমিস্ট, অ্যানালিস্ট, বিশ্লেষক, তারা এরকমটি ফোরকাস্ট করছেন। সো দর্শক, এই হচ্ছে সামগ্রিকভাবে কানাডার অর্থনীতির অবস্থা, মানে ইনফ্লেশন রেটের যেই স্ট্যাটিস্টিক্স কানাডা আজকে যে ইনফ্লেশনের অবস্থাটা, চিত্রটা আমাদের সামনে ঘোষণা করেছে, আমি সেটি এই জায়গাটায় তুলে ধরলাম। শেষ করার আগে একটি কথা বলি যে ইন্স্যুরেন্স টক এই ইউটিউব চ্যানেলে আমি সাধারণত কানাডার অর্থনীতি, সর্বশেষ হাল হকিকত, অর্থনীতির গতিপ্রবাহ এবং ইন্স্যুরেন্স বিষয় নিয়ে কথা বলে থাকি। আপনারা যারা এই ধরনের কন্টেন্ট পছন্দ করেন, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন। আমি অন্যান্য চ্যানেলে রাজনীতি বা অন্যান্য বিষয় নিয়ে কথা বলি, কিন্তু এই চ্যানেলটি হচ্ছে এক্সক্লুসিভলি ইন্স্যুরেন্স এবং ইকোনমি বিষয় নিয়ে কথা বলার জন্য। ভালো থাকবেন সবাই।